জানেন তো আমাদের পৃথিবীর প্রায় 70% জুড়ে রয়েছে সমুদ্র, আর আমরা এর মাত্র 5 থেকে 20% এক্সপ্লোর করতে পেরেছি। আর এখন জ্যোতির্বিজ্ঞানীরা আরও বেশি জল খুঁজে পেয়েছেন। মহাকাশে এক বিশাল জলের ভাণ্ডার, যা কিনা একটা কুয়াশার থেকে এসেছে, আর সেটা আমাদের থেকে 12 বিলিয়ন আলোকবর্ষেরও বেশি দূরে। আর এটা কোনো ছোটোখাটো পুকুর বা ডোবা নয়, এটা অবিশ্বাস্য পরিমাণ জল, যা পৃথিবীর সমস্ত সমুদ্রের জলের সম্মিলিত পরিমাণের চেয়ে 140 ট্রিলিয়ন গুণ বেশি। এটা একটা অতি বৃহৎ কৃষ্ণ গহ্বরের আশেপাশে ঘুরছে, যা আমাদের সূর্যের চেয়ে 20 বিলিয়ন গুণ বড়। এই কৃষ্ণ গহ্বরটি ঘিরে রয়েছে একটি অতি উজ্জ্বল কুয়াশার। এটি এত শক্তি নির্গত করে যা 1000 ট্রিলিয়ন সূর্যকে একত্র করলে যা হয় তার সমান। এত বড় সংখ্যা তো আমি গুণেও শেষ করতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু আলো আমাদের কাছে পৌঁছাতে সময় নেয়, তাই আমরা এই কুয়াশাটিকে দেখছি যখন মহাবিশ্ব খুব অল্প বয়স্ক ছিল। জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত যে সদ্য আবিষ্কৃত জলের ভাণ্ডারটি মহাকাশে পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরের এবং সবচেয়ে বড়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মার্ক ব্র্যাডফোর্ড ব্যাখ্যা করেছেন যে এই কুয়াশারের পরিবেশ এতটাই অনন্য যে এটি অবিশ্বাস্য পরিমাণ জল তৈরি করতে সক্ষম। ব্র্যাডফোর্ডের দল এবং জ্যোতির্বিজ্ঞানীদের আরেকটি দল বেশ কিছু সময় ধরে কুয়াশার এবং একে কেন্দ্র করে অতি বৃহৎ কৃষ্ণ গহ্বরটি অধ্যয়ন করছেন। তারা লক্ষ্য করেছেন যে কৃষ্ণ গহ্বরটি যখন তার চারপাশে পদার্থকে টেনে নেয়, তখন এটি কাছাকাছি গ্যাস এবং ধূলিকণাকে উত্তপ্ত করে। এই প্রক্রিয়াটি এমন একটি অঞ্চল তৈরি করেছে যেখানে এমন অণু রয়েছে যা এর আগে এর দূরত্ব কখনো দেখা যায়নি। কুয়াশারগুলিকে প্রথম 50 বছর আগে চিহ্নিত করা হয়েছিল যখন টেলিস্কোপ মহাকাশে অনেক দূরে অতি উজ্জ্বল বস্তুগুলোকে ধরেছিল। এগুলি সাধারণত নক্ষত্র নয়, এগুলো দূরবর্তী ছায়াপথের কেন্দ্র থেকে আলো ছড়ায়, এবং এটাই শক্তিশালী যে তারা তাদের ছায়াপথ সমস্ত নক্ষত্রের সম্মিলিত আলোর চেয়েও বেশি উজ্জ্বল। প্রতিটি কুয়াশারের কেন্দ্রে রয়েছে একটি বিশাল কৃষ্ণ গহ্বর যা সূর্যের চেয়ে মিলিয়ন এমনকি বিলিয়ন গুণ ভারী। যখন গ্যাস এবং ধূলিকণা কৃষ্ণ গহ্বর দিকে ঘুরতে থাকে, তখন সেগুলো উত্তপ্ত হয় এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। এটি কুয়াশারগুলিকে মহাকাশে দেখা সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে কয়েকটি করে তোলে। কুয়াশারের দিকে তাকানো মানে সময়ের পেছনে ফিরে দেখা। আজ আমরা তাদের কাছ থেকে যে আলো দেখি তা বিলিয়ন বছর ধরে ভ্রমণ করছে। এটি বিজ্ঞানীদের অতীতের মহাবিশ্ব কেমন ছিল তা একটি ঝলক দেখায়। কুয়াশারগুলি আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে কিভাবে ছায়াপথ তৈরি হয়েছিল, কিভাবে পদার্থ ছড়িয়ে পড়েছিল, এবং কিভাবে প্রথম মহাজাগতিক কাঠামো একত্রিত হয়েছিল। কিছু কুয়াশার মহাকাশ জুড়ে বিস্তৃত অতি দ্রুত কণার বিশাল জেট নির্গত করে। তারা কখনো কখনো মহাবিশ্বের পুরো অঞ্চলকে পরিবর্তন করতে পারে। তবে চলুন সেই মহাজাগতিক জল বা বরং জলীয় বাষ্পের দিকে ফিরে যায়। জ্যোতির্বিজ্ঞানীরা যখন এটি আবিষ্কার করেছিলেন তখন এটি কুয়াশারের চারপাশে ভাসছিল। শত শত আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই বিশাল অঞ্চলে ছড়িয়েছিল। তুলনা করার জন্য মাত্র এক আলোকবর্ষ প্রায় 6 ট্রিলিয়ন মাইল। যদিও সেখানকার গ্যাস অবিশ্বাস্যভাবে পাতলা, পৃথিবীর মতো নয়, তবে এটি বেশিরভাগ অন্যান্য ছায়াপথের গ্যাসের চেয়ে অনেক উষ্ণ এবং ঘন। আমাদের নিজস্ব মিল্কি ওয়ে রয়েছে। এই গ্যাসের তাপমাত্রা -63 ডিগ্রি ফারেনহাইট, এবং এটি পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে প্রায় 300 ট্রিলিয়ন গুণ কম ঘন। এমনকি মহাকাশের হিসাবেও এটি চরম শোনায়। এটি অস্বাভাবিক ছাড়া কিছুই নয়। এখন জলীয় বাষ্প কেবল আরেকটি অণু নয়, কুয়াশারের কাছে এর অস্তিত্ব ইঙ্গিত দেয় যে অঞ্চলটি নিয়মিত বিকিরণে বিস্ফোরিত হয়। এটি গ্যাসকে স্বাভাবিকের চেয়ে উষ্ণ রাখে। রহস্য আরও বাড়িয়ে দেয়, জ্যোতির্বিজ্ঞানীরা কার্বন মনোক্সাইড এবং অন্যান্য অণুও খুঁজে পেয়েছেন। অন্য কথায়, প্রচুর কাঁচামাল আশেপাশে ভাসছে। ভবিষ্যতে এই গ্যাস অতি বৃহৎ কৃষ্ণ গহ্বরটিকে আরও বড় হতে সাহায্য করতে পারে, তার বর্তমান আকাশের 6 গুণ পর্যন্ত। তবে এটি কেবল সম্ভাব্য পরিস্থিতিগুলোর মধ্যে একটি। কিছু গ্যাস কৃষ্ণ গহ্বরে টেনে নিয়ে যেতে পারে, কিছু নতুন নক্ষত্র তৈরি করতে পারে, এমনকি কিছু মহাকাশে ছিটেও যেতে পারে। এখন এত দূরের কুয়াশারের জলীয় বাষ্প খুঁজে পাওয়া মানে মহাবিশ্বের মৌলিক বিল্ডিং ব্লকস বিলিয়ন বছর ধরে বিদ্যমান ছিল। জল আমাদের জানা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এত দীর্ঘকাল আগে এর উপস্থিতি ইঙ্গিত দেয় যে জীবনের উপাদানগুলি আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক আগেই বিদ্যমান ছিল। তবে জল কেবল জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি নক্ষত্র এবং ছায়াপথ কিভাবে তৈরি হয় তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন গ্যাসের বিশাল মেঘ ঠান্ডা হয়, তখন জল তাদের ধসে পড়তে সাহায্য করে, নতুন নক্ষত্রের জন্ম নেওয়া সহজ করে তোলে।
তবে গবেষকরা কিভাবে জলের এই বিশাল মেঘটি খুঁজে পেলেন? 2008 সালে ব্র্যাডফোর্ডের দল জেট স্প্যাঙ্ক নামক একটি বিশেষ যন্ত্রের সাহায্যে মহাকাশে জল খুঁজতে শুরু করে। এটি হাইওয়ের 33 ফুট টেলিস্কোপের সাথে সংযুক্ত ছিল। তাদের আবিষ্কারগুলি পুনরায় পরীক্ষা করার জন্য তারা আরেকটি শক্তিশালী সরঞ্জাম কার্মা ব্যবহার করেছিল। এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ে অবস্থিত রেডিও ডিশের একটি দল। একই সময় আরেকটি দল ফরাসি আল্পসে একটি টেলিস্কোপ ব্যবহার করে জল খুঁজছিল। 2010 সালে দ্বিতীয় দলটি পূর্ববর্তী কুয়াশারে জলের একটি ছোট্ট ইঙ্গিত খুঁজে পেয়েছিল। এটি ছিল কেবল একটি ছোট্ট সংকেত। এরপরে ব্র্যাডফোর্ডের দল আরও সংকেত শনাক্ত করে। এটিই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে আসলে সেখানে বিপুল পরিমাণে জল রয়েছে। এখন আমাদের ভাসমান জলীয় বাষ্পের মেঘটি একমাত্র জায়গা নয় যেখানে আমরা পৃথিবীর বাইরে জল খুঁজে পেয়েছি। বিজ্ঞানীরা সম্প্রতি একটি বিশাল আবিষ্কার করেছেন। দেখা যাচ্ছে মঙ্গলের গভীরে বিশাল পরিমাণ তরল জলের মজুদ লুকিয়ে আছে। সুতরাং তাত্ত্বিকভাবে বলা যায় ভবিষ্যতে নভোচারীরা এই জল ব্যবহার করে মিশনগুলিকে সমর্থন করতে বা এমনকি মঙ্গলগুলোকে দীর্ঘমেয়াদী আবাসস্থলে পরিণত করতেও পারতে পারে। তবে অবশ্যই একটি সমস্যা আছে। এই জল সুন্দর সহজলভ্য হ্রদ বা সমুদ্রে বসে নেই। এটি মঙ্গলের এত গভীরে চাপা পড়ে আছে যে বর্তমান প্রযুক্তি দিয়ে সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই। বিজ্ঞানীরা মার্স ইনসাইট ল্যান্ডার ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করে এটি বের করেছেন। এটি কিছু অদ্ভুত ভূমিকম্পের কার্যকলাপ করেছিল এবং সর্বোত্তম ব্যাখ্যা হলো এই জলের লুকানো ভাণ্ডার। আজও মঙ্গলে কিছু জল রয়েছে, বেশিরভাগই পৃষ্ঠে বা ঠিক নিচে বরফ হিসেবে। তবে বিলিয়ন বছর আগে গ্রহটিতে যে বিশাল পরিমাণ জল ছিল তার তুলনায় এটি কিছুই নয়। বড় রহস্য হলো সেই সমস্ত জল কোথায় গেল। বিজ্ঞানীরা মনে করেন এটি হয় মহাকাশে পালিয়ে গেছে বা গ্রহের অভ্যন্তরে চলে গেছে, যেখানে একটি তরল ভাণ্ডার বা বরফের জমা হিসেবে আটকা পড়ে থাকতে পারে। সমস্যা হলো মঙ্গল কতটা জল হারিয়েছে তা পরিমাপ করার কোনো উপায় আমাদের কাছে নেই। তাই আপাতত সেই প্রশ্নের উত্তর অজানা। পৃথিবীর চাঁদেও জল রয়েছে, তবে আপনি যেভাবে ভাবছেন সেভাবে নয়। হ্রদ বা নদীর পরিবর্তে চাঁদের জল বেশিরভাগই বরফ আকারে পৃষ্ঠে উপর অসমভাবে ছড়িয়ে আছে। ঠান্ডা ছায়াযুক্ত মেরুগুলি বিশেষভাবে পূর্ণ, কারণ সেখানে কখনো সূর্যের আলো পড়ে না। এই বরফের বেশিরভাগ অংশ চন্দ্রপৃষ্ঠের মাটির সাথে মিশে আছে এবং মাটির গভীরে চাপা পড়ে আছে, তাই সেখানে পৌঁছানো খুবই কঠিন। আমাদের কাছে ইউরোপাও রয়েছে। বৃহস্পতি একটি চাঁদ এবং বহির্জাগতিক জীবনের অনুসন্ধানের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্থানগুলোর মধ্যে একটি। ইউরোপার একটি বিশাল লবণাক্ত জলের মহাসাগর রয়েছে যা 40 থেকে 100 মাইল গভীর হতে পারে। এর মানে হলো এটি পৃথিবীতে সমস্ত সমুদ্রের সম্মিলিত জলের চেয়েও বেশি জল থাকতে পারে। তবে একটি বড় বাধা আছে। এই মহাসাগরটি একটি পুরো বরফের আবরণের নিচে লুকানো আছে, যা বিজ্ঞানীরা মনে করেন 10 থেকে 20 মাইল পুরো হতে পারে। বৃহস্পতির অভিকর্ষ থেকে জোয়ারের শক্তির কারণে ইউরোপার মহাসাগর তরল থাকে। গ্রহের বিশাল টান চাঁদের ওপর টান এবং চাপ সৃষ্টি করে, ঘর্ষণ তৈরি করে যা অভ্যন্তরে উত্তপ্ত করে এবং মহাসাগরকে কঠিন বরফে পরিণত হতে বাধা দেয়। এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন ইউরোপার বরফের ফাটল থেকে জলের স্রোত বের হতে পারে। মহাসাগরের জল মহাকাশে ছুঁড়ে ফেলতে পারে। যদি এটি সত্য হয় তবে আমরা কয়েক মাইল বরফ খনন না করে সম্ভাব্যভাবে মহাসাগরের নমুনা দিতে পারি। তবে এখানেও অনেক অজানা বিষয় রয়েছে। ইউরোপার জলের ভাণ্ডার আসলে কতটা বড়, তারা কত দ্রুত পুনরায় হিমায়িত হয় এবং তীব্র তাপমাত্রা এবং চাপ বরফকে কিভাবে প্রভাবিত করে। বিজ্ঞানীরা এটি বের করতে আগ্রহী কারণ ইউরোপার মহাসাগর আমাদের সৌরজগতের কোথাও বহির্জাগতিক জীবাণু খুঁজে পাওয়ার সেরা সুযোগগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, আজকের মতো ঠিক এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।